নমস্কার, গ্রিন রুম চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। গ্রীষ্ম এবং বর্ষা এই দুটো সময় মানে মাঝামাঝিতে একদম আমরা দাঁড়িয়ে, আর আপনারা জানেনই যে এই সময় মারাত্মক একটা গরম পড়ে, একদম সেই দাবদাহ। কিন্তু যখন আমরা নার্সারিতে প্রবেশ করি তখন মন একেবারে শান্ত শীতল হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। সেই রকমই একটা নার্সারিতে এই মধ্যে গ্রিন রুম চ্যানেল প্রবেশ করেছে, কুমার কুসুমকড়ি নার্সারি, বদর, মারাকপুর। তো সুতরাং এই নার্সারির মধ্যে আপনারা কি কি ফল পাবেন, কারণ গরমকাল মানেই আমরা জানি যে লিচু, আম, কাঁঠাল মানে খেতে ভালোবাসে না বাঙালি, তো সেটা হয় না। তার জন্যই আমরা একদম ফলের রাজত্ব যাকে বলা যায় এরকম একটা নার্সারিতে প্রবেশ করেছি, যার নাম কুমার কুসুমকড়ি নার্সারি। তো সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে সবুজের সমারোহ, কি কি ফল এখানে রয়েছে এবং ফলের কি কি চারা আপনারা পাবেন। যারা বিজনেস করতে চান তাদেরও, যারা যদি আসেন তাদের কি কি প্রসিডিওর থাকবে, সমস্ত কিছু থাকবে। চলুন নার্সারিটা আমরা আপনাদের সামনে ঘুরে দেখাই। ভিডিও শুরুর আগে কথা দিয়েছিলাম যে কুমার কুসুমকড়ি নার্সারি আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে, বাগান ঘুরে দেখানো হলো। এবং এই নার্সারিতে যখন আপনারা আসবেন, কি ফল চান, সমস্ত ফলের একটাই নাম কিন্তু কুমার কুসুমকড়ি নার্সারি। তো সরাসরি আমরা এবার একদম নার্সারির যে কর্ণধার স্যারের ইন্ট্রোডিউস থাকবে এবং স্যার পুরো ব্যাখ্যা থাকবে এবং স্যার পুরো নার্সারিটা আপনাদের আরও বিশেষভাবে ঘুরে দেখানো হবে। চলুন দেখে নিন। আমার নাম কুমারেশ দাস। আমার নার্সারির নাম কুমার কুসুমকড়ি নার্সারি। আমি মূলত নার্সারি করেছি সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখাবো বলে। আমি গাছপালা বেছি, কিন্তু আমি অনেক কথা বলি। অ্যাকচুয়াল আমি মানুষ, কেউ আসলে আমার এই যে ফ্রুট দেখছেন না, যেখানে যাবেন যেদিকে ক্যামেরা ঘোরাবেন চতুর্দিকে দেখেন অল টাইম, যখনই যে কোনো ক্যামেরা আসে অল টাইম ফ্রুট থাকে এইভাবে। এটা হচ্ছে মালটার লেবু। তো আমি নার্সারি করেছি ফ্রুটকে, সবুজকে পাশে রেখে মানুষকে সুন্দর দিশা দেখানোর জন্যে। মানে যেটা আমি বলি, সবুজ না থাকলে পৃথিবী থাকবে না। তো সেই রকম কিছু উদ্দেশ্য নিয়ে আমি নার্সারি করেছি। তো ফল আমি মানুষকে খেতে বলি, আমি মিট বর্জন করতে বলি। অ্যাকচুয়াল মিট মানুষের খাবার না। মিট যারা পশু হত্যা করে খাচ্ছেন, এই যে অরাজকতা দেখছেন, বিশেষ করে পলিটিক্যাল দলের মধ্যেই বেশি দেখা যায়। আঞ্চলিক দলগুলো নামই বলছি, কংগ্রেস বিগত দিনে দেখেছেন, সিপিএম দেখেছেন, কমিউনিস্ট পার্টি, তো তৃণমূল দেখলেন। এরা মানে কী ধরনের রাজনৈতিক দল আমি জানি না। এরা মানে রাজ্যের এতই ক্ষতি করেছে, মানে সেটা বলে বোঝা যায়। মানে কংগ্রেস তো দেশটাকে ভেঙে টুকরো টুকরো করে শেষ করে দিয়েছে। বাংলাদেশ তো কোনো আলাদা জায়গা না, পাকিস্তান তো কোনো আলাদা জায়গা না, আফগানিস্তান তো কোনো আলাদা জায়গা না, সবই ভারতের অংশ। এমনকি মায়ানমার পর্যন্ত সব ভারতের অংশ। ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, শেষ করে দিয়েছে কংগ্রেস সরকার। বড় কথা বলে কংগ্রেস সরকার, কংগ্রেস দলটা থাকারই কথা না। আশা করি প্রায় শেষ পর্যায়ে গেছে। তো আমি পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের সিপিএমও সেই পর্যায়ে ছিল। আর তৃণমূল ভয়ঙ্কর একটা দল। আমি এক কথায় বলি, একটা দেশদ্রোহী দল, যেটা অনেকেই বলতে সাহস পায় না। দেখুন, কোনো কিছু হতে পারে, ঘটতে পারে। এই তৃণমূল দলটা আসার পর থেকে যখনই কোনো গণ্ডগোল হয়েছে, আজকে নুপুর শর্মাকে নিয়ে গণ্ডগোল দেখেছেন আপনারা? দেখেছেন। আজকে হাওড়ার সাইডে দেখেছেন। হ্যাঁ, বেছে বেছে কোনো কিছু হলেই সনাতনীদের বাড়ি আক্রমণ, বাড়ি ভাঙচুর, বাড়ি লুটপাট, সনাতনী মা বোনদের নিয়ে টানাটানি, কোনো শাসন ব্যবস্থা নেই। আপনার আরজিকর কাণ্ডে দেখেছেন, অভয়ার কাণ্ডটা দেখেছেন, আপনার 9 বছরের উমার কথাটা দেখেছেন।
এ একটা এমনই একটা দল, দেশদ্রোহী বললাম। কেন বললাম ভালো করে ভাবুন। আজকে আমি আপনি এই দেশে থাকব, কিছু হলেই সরকারি সম্পত্তি, ট্রেন, বাস জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, এনআরসি এমপিআর নিয়ে যেটা দেখেছেন পুড়িয়ে দেবো, তাহলে কি হবে? আমি দেশদ্রোহী কিনা? এই দেশে থাকবো, এই দেশের খাবো, কিছু হলেই রাস্তায় দাঁড়িয়ে আমরা সরকারি সম্পত্তি পুড়িয়ে দেবো, সরকারি গাড়ি, পুলিশের গাড়ি আগুন জ্বালিয়ে দেবো, তাহলে আমরা তো দেশদ্রোহী। হ্যাঁ, তো এই সরকারকে, মমতা সরকারকে দেখেছেন? এই যখন হাওড়া সাইডে হিন্দু বাড়ি ভাঙচুর করে সব শেষ করে দিচ্ছে, পুলিশ সুপারের সামনে লুটপাট হয়ে যাচ্ছে, তখন উনি তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে। তার মানে কি? হ্যাঁ, উনি সরাসরি বাদিয়ে দেয়ালো। উনি চোরেদের সরকার ছিল, চলে গেছে। আজকে দেখেন দেশ ঠান্ডা, পশ্চিমবঙ্গ ঠান্ডা ক্রমাগত। কীভাবে মাত্র কদিন এসছে, আজকে বিজেপি সরকার মাত্র কদিন এসছে দেখেন, 15 দিন এসছে। আর আপনারা, আমার বয়স একেবারে কম না, দীর্ঘদিন ধরে আমি রাজীব গান্ধী দেখেছি, আমি ইন্দিরা গান্ধী দেখেছি, আমি মনমোহন সরকার দেখেছি, আমি পিভি নরসিংহ রাও দেখেছি, আমি পশ্চিমবঙ্গের অনেক ভোট দেখেছি। এবার যে ভোট হয়েছে, একজন মানুষ মরেছে? আপনি বলুন, একটা রক্তপাত হয়েছে? হয়নি। একজন মানুষ গিয়ে বলেছে আমার ভোট হয়ে গেছে, আমি ভোট দিতে পারিনি? হ্যাঁ, এই যে সরকারটা ছিল দেশদ্রোহী আমি বললাম, তার কিছু নমুনা তো আমাকে বলতে হবে। উনি একজন নারী হয়ে, একজন মা হয়ে, একজন মহিলা হয়ে উনি স্টেজে দাঁড়িয়ে কথায় কথায় বলতো খেলা হবে। এই খেলা হওয়ার মানেটা কী ছিল? এই খেলা হওয়ার মানে অনেক মায়ের কোল খালি হবে। হ্যাঁ, উনি একজন নারী হয়ে একটা মেয়ে ধর্ষিতা হলে উনি আগ দিয়ে বলে দিত, আমি জানি না উনি কত বড় ডাক্তার কি সার্জেন কি আমি জানি না, তো আমি দেখতাম উনি বলে দিত এটা প্রেম ঘটিত, এটা সুইসাইড। আমি এরকম সরকার, এত অভিজ্ঞ সরকার, এত বুদ্ধিমান সরকার আমি আগে কখনো দেখিনি। হ্যাঁ, যার জন্যে এক কথায় বললাম, উনি সনাতন বিরোধী সরকার, উনি হিন্দু বিরোধী সরকার, হ্যাঁ, উনি দেশদ্রোহী সরকার। হ্যাঁ, আমি এই কথা আজকের থেকে না, দীর্ঘদিন ধরে বলি। এতে যদি পশ্চিমবঙ্গ সরকারের, আমি অন্যায় করি না, অন্যায় বলি না, হ্যাঁ, এই চোর সরকার চলে গেছে, আমি আগ দিয়েই বলি আমার প্রতি অনেক অ্যাটাক হয়েছে, আমাকে 30 জন মিলে জবাই দিতে এসছে। হ্যাঁ, আমি ভয় পাইনি। হ্যাঁ, আমাকে অ্যাটাক করেছে, আইসি আমাকে তুলে নিয়ে হাবড়া থানায় আইসি রুমে 3 ঘন্টা আটকে রেখেছে, আমার মোবাইল নিয়ে নেওয়া হয়েছে। আর যারা করেছে ওই চাল চোরটার সঙ্গী সাথী, তারা বাইরে অবাধে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, অনেক অত্যাচার করেছে। মানে এই তৃণমূলের কোনো না কোনো ক্যাডার কর্মী বা আমার পঞ্চায়েতের বা বনগাঁ জেলার সভাপতি একজন মহিলা হাইফাই গাড়ি নিয়ে এসছে, ওনার মাথায় ছাতা ধরা লোক রয়েছে, বডিগার্ড রয়েছে, অনেক টাকা চাঁদা নিয়ে 50% টাকা দিয়ে বলছে নেন, এটা ভালোই তো আছেন, এটা নেন, আমি অনেক কাস্টমার দেবো, খরিদ্দার দেবো। হাফ পয়সাও দেয়নি। হ্যাঁ, একজনকে ফোন করলাম, বনগাঁয় আমার নিজের ভাগ্নে থাকে, ফোন করলাম যে বাপি এই ব্যাপার কী করবো? তা বললো মামা তুমি ওকে ছেড়ে দাও, যা নেয় নিয়ে ছেড়ে দাও, ও এখনই তোমার পেছনে লাগা শুরু করবে, এক্ষুনি তোমার বাড়ি থেকে বেরিয়ে আইসির কাছে ফোন করবে, আমার পেছনে লাগবে, তুমি এইসব করো না মামা, ছেড়ে দাও। এতটাই কষ্ট পেয়েছি, অনেক যন্ত্রণায়। আজকে এত যন্ত্রণায় আমি কেন বলি, আজকে মথুয়াবাড়িতে হয়নি প্রথমে, আজকে মুর্শিদাবাদে হয়নি, আজকে কাশ্মীরে হয়নি, সবার আগে আমার সঙ্গে হয়েছিল। মথুয়াবাড়িতে হওয়ার 15 দিন আগে আমার সঙ্গে হয়েছিল। আমার এই 30 বিঘে জমির মধ্যেখান থেকে রাস্তা বার করেছিল, আপনাকে যেটা দেখালাম, পারলে ক্যামেরায় তুলে নিন। হ্যাঁ, এই আইসি সহযোগিতা এই রাস্তা বার করেছে। আমার এটা নার্সারি, এত মূল্যবান জিনিস, এরকম গাছপালা, এরকম ফল ফলাদি, এর মধ্যে দিয়ে রাস্তা বার করেছে। অনেক যন্ত্রণার প্রতীক্ষার পরে আজকে 15 বছর এই কষ্ট পাওয়ার পরে এই সরকার বদল হয়েছে, এই সরকার একেবারে শেষ হয়েছে। আমার মনে হয় না 100 বছরের মধ্যেও এই সরকার আর ফিরে আসবে। তৃণমূল নামের দলটা মুছে যাবে, থাকবে না, পশ্চিমবঙ্গে থেকে মুছে যাবে। আর দলের যত ক্যাডার কর্মী আছে, কার কথা বলবেন? সায়নীর কথা শুনেছেন তো, মানে কার কথা বলবো? মদন মিত্রের কথা শুনেছেন তো, শিক্ষামন্ত্রী পার্থবাবুর কথা শুনেছেন তো, যে নাকি ইডির কাছে এই কচি পাঁঠার মাংস খেতে চেয়েছিল।
যার নাকি ওই বয়সে ওই অপা সপার ঘরে, বান্ধবীদের ঘরে কোটি কোটি টাকা পাওয়া গেছিল। হ্যাঁ, এ শিক্ষামন্ত্রী? হ্যাঁ, এরা শিক্ষামন্ত্রী? আমি গাছপালা বেচি, আমি সবুজের মধ্যে থাকি, আমার সবুজগুলো দেখেন, আমার ফ্রুট দেখেন, আমার ফ্রুট দেখেন, এটা ব্যানানা ম্যাঙ্গো, ঝড়ে সব পড়ে গেছে। আমি ফল খেতে বলি, কেন খেতে বলি? আর মানুষ কেন গাছ লাগাবে না? মানুষকে সুস্থ রাখবে একমাত্র এই ফ্রুট। আমি শেষ কথা বলি, পবনপুত্র হনুমান কি খেত? পর্বত মাথায় করে নিয়ে আসতো। আমি বলি, রাম লক্ষ্মণ সীতা 14 বছর বনে ছিল, কি খেয়েছিল? এই ফ্রুট খেয়েছিল। হ্যাঁ, এই ফ্রুট খেয়েছিল। মিট মানুষের খাবার না। অ্যাকচুয়াল মিট যারা খাবে তাদের সামনের দাঁত এত বড়। মিট যারা খাবে তারা জলটা জিভ দিয়ে চেটে খাবে। আর মাংসভোজী প্রাণী বেশি দিন বাঁচে না। কেন আমি খেতে বারণ করি? তাহলে বুঝুন। আজকে যখন আমি থাকবো না, আজকে বলছি, মানুষ বুঝবে। অ্যাকচুয়াল এই যে রামের কথা বললাম, রাম নাম বলার আগে, কৃষ্ণ নাম বলার আগে, বিশেষ করে আমরা যারা সনাতনী মানুষ, তাদের মিট বর্জন করতে হবে। এই মিট খেয়ে মানুষ মনুষ্যত্ব, মানবিকতা হারিয়ে ফেলছে। এই মিট খেয়ে মানুষ মা বোন জ্ঞানটা হারিয়ে ফেলছে। অরাজকতা যেটা হচ্ছে, ওই আরজি কলের সন্দীপ ঘোষ, ও কি মানুষ? পিশাচ, জন্তু একটা। ও আমি চাই ওর বিচার জন্য সরকার না করে, পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হয়। যে কষ্ট পেয়ে আমার বোনটিকে মেরেছিল, ওই সন্দীপ ঘোষের সম্পর্কে অনেক কিছু জেনেছি। আমার অনেক বোনেরা, মানে ট্যালেন্টেড বোনেরা, আরজি কলে ডাক্তারি পড়তে এসে তারা পড়া বাদ দিয়ে ছেড়ে দিয়ে চলে গেছে, বাড়িতে চলে গেছে। ও একটা নরপিশাচ, ওকে ছেড়ে দেওয়া হোক পাবলিকের হাতে। পাবলিক ওর বিচার করে নেবে, আমার মা বোনেরা ওর বিচার করে নেবে। হ্যাঁ, তো শুভেন্দুদা এখন আছে, উনি অসাধারণ একটা মানুষ। অল্প কদিনে আমি অনেক অনেক চিন্তা ভাবনা করি, অনেক কিছু ভাবি। আমি বুঝতে পারিনি উনি 7 দিন 10 দিনের মধ্যে যে জায়গাটা এগিয়েছে আর যা কিছু ক্রমাগত করে চলেছে। শাসন ব্যবস্থা যদি না থাকে সব শেষ হয়ে যাবে। তো শাসন থাকবে না। আর একজন রাজ্যের প্রধান, একটা সংসারের গার্জিয়ান যদি হয়, হেড অফ দ্য গার্জিয়ান, তার যদি 2 বা 3 বা 4 ছেলে মেয়ে থাকে, তাকে কতটা গাইডলাইন নিতে হয়? তাহলে একটা রাজ্যের প্রধানের কতটা গুরুদায়িত্ব। হ্যাঁ, তো শুভেন্দুদা আশা করছি উনি যোগীজি আজ যতটা ইয়ে নিয়ে এগিয়ে গেছে, মানে ওনার কর্মক্ষমতার মাধ্যমে উনি যতটা এগিয়েছে, আমার মনে হয় শুভেন্দুদা তার থেকেও এগিয়ে যাবে। আজকে আসামের মুখ্যমন্ত্রী যতটা এগিয়েছে তার থেকে বেশি এগিয়ে যাবে। আর ওনার পাশে যে মানুষগুলোর সঙ্গ উনি পেয়েছে, আজকে যোগী আছে, আজকে অমিত শাহ আছে, আজকে আমার মোদি তো আমার কাছে একজন মানে দেবতুল্য। আমার মনে হয় আগামী দিনে এই কলিযুগের কৃষ্ণই হচ্ছে, রাম বলেন আর কৃষ্ণই বলেন, যেই রাম সেই কৃষ্ণ। তো যোগীর পুজো, মোদির পুজো ঘরে ঘরে হওয়া উচিত, এদের মূর্তি ঘরে ঘরে তৈরি করা উচিত। তো আমি ধর্মপ্রাণ মানুষ, আমি সনাতনী মানুষ, আমি মাছ মাংস খাই না, আমি ডিমও খাই না। কবে খেতাম একটা টাইমে আমি জানি না, তবে আমি খাই না, আমি নিরামিষ খাই। আমার বয়স দেখেন, অনেকটা বয়স হয়েছে, কোনো কিছু কমতি আছে আমার শরীরে? কোনো কিছু কমতে নেই। আমি এই সবুজের মধ্যে থাকি, ফ্রুট খাই, নিজে খাই, লোককে খাওয়াই। এত ঝড় হয়েছে তবুও এখনও ফল রেখে দিয়েছি, এখনও ফল রেখে দিয়েছি। অসাধারণ এ পাকলে। আর আমার বাগানে যা যা হয়, আমি কোনো পলিটিক্যাল নেতা না, যা যা হয় সব মানুষের জন্য, সব মানুষের জন্যে আমি মানুষকে খাওয়াই। এই ইন্টার ফ্রুট খাবার মতন হলেই মানুষ খায়। 2 রকমই আছে, বিদেশি ভালো, কিন্তু সবার আগে দেশি, সবার আগে দেশি ফল। এই আম আমি দেখাচ্ছি, এই ব্যানানাটা অত্যাধিক কমার্শিয়াল, খুব ভালো একটা প্রোগ্রাম। আমি যেসব মানুষ কখনো শহরতলি থেকে যারা আসে, কখনো নিজে মুখ দিয়ে আম ছুলে খায়নি, আমরা গ্রামগঞ্জের ছেলেরা আমরা শৈশবে খেয়েছি। তা এই পাকার সময় আমি পাকা আম, আমি বয়স্ক মানুষদেরও আমি শিশু বানিয়ে দিই। আমি এখানে আমার নার্সারিতে বসিয়ে খাওয়াই। অর্থাৎ দেশি, যে প্রশ্নটা আপনি করলেন, বিদেশি যে খারাপ সেটা না, কিন্তু দেশি আগে। অ্যাকচুয়াল আমাদের দেশীয় যে আম আছে, এই মানে হিমসাগর, ন্যাংরা,
এগুলো বিকল্প নেই। এই আম্রপলি এর কোনো বিকল্প নেই। আরও দেখেন, আজকে মিয়াজাকি এসছিল, একটা সময় 1200-1500 টাকা বিক্রি হয়েছে, 2000 টাকা বিক্রি হয়েছে। আজকে সেই মিয়াজাকি আমি কত বিক্রি করছি? 120 টাকা খুচরো বিক্রি করছি, পাইকারি নিলে আরও কম। কিন্তু একটা দেশি আম, দেশি আম কোথায় দেখেন আজকে? আজকে দেশি আম দেখেন, অরুণিমা দেখেন, অরুণিমা, অরুণিকা, অম্বিকা, সূর্যা 150 টাকা বিক্রি করছে। প্রতিভা, লালিমা, শ্রেষ্ঠা, পিতেম্বর এগুলো 400 টাকা করে বিক্রি করছে। দেশি আমের গুরুত্ব অনেক বেশি। হ্যাঁ, দেশীয়, আমাদের দেশীয় জিনিস, ইন্ডিয়ান জিনিস, প্রতিটা জিনিসই খুব ভালো। তবে আম আমাদের দেশের জাতীয় ফল। আজকে এটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে বিদেশি আম, ব্যানানা। তা এটা যতটা ভালো, এটা দেখেন ফলনও ভালো, কমার্শিয়াল মার্কেট হবে। আমি আরও কিছু আম দেখাচ্ছি, এদিকে আসুন। আমি 50 থেকে 60 রকম ভ্যারাইটি রাখি। কালকে খুব বৃষ্টি হয়েছে, নাহলে আরও ঘুরিয়ে দেখাতাম। এটা আমেরিকান একটা আম, এটা আমেরিকান রেড পালমার বলছি। সুন্দর প্যাটার্ন, সুন্দর দেখতে। হ্যাঁ, কিন্তু এরপরেও আমি বলছি এর থেকে আমার হিমসাগর আম বেশি সুস্বাদু। এর থেকে আমার মানে কি বলবো, ন্যাংরা আম অনেক অনেক বেশি সুন্দর। এটা ইন্টারনেটের যুগের সঙ্গে সঙ্গে এটা মানে একটা ভালো জিনিস, একটা কালারফুল করা হয়েছে, সুন্দর করা হয়েছে। একদম চারা গাছ থেকে ফল, সেটা আমি নমুনা দেখাচ্ছি। ঝড়ে সব পড়ে গেল আপনার ওই আমটাই। এদিকে আসুন, একটা ছোট্ট 1 বছরের গাছে আমি একটা ফল আছে, আমি দেখাচ্ছি। এই দেখ, একদম ছোট্ট একটা 1 বছরের গাছ, গতবার বসানো, আর একটা বসিয়েছি। সময় লাগে না তো কোনো আমে। এই কাটিমনটা গাছটা দেখেন, এই কাটিমন গাছটায় আমার হিসাবে, এই দিক থেকে ক্যামেরাটা দেখেন, আমার হিসেবে আমার 150-200 কিলো আম ছিল, তো 60-70% পড়ে গেছে। তা এখনও 40 কিলো আম আছে, অন্তত 40 থেকে 50 কিলো আম আছে। এটা 3 টাইম হয়, কাঁচায়ও খুব সুস্বাদু, পাকায়ও খুব সুস্বাদু। অ্যাকচুয়াল পরিচর্যা বলতে গাছপালার এমনই একটা ব্যাপার আছে, এটা কমার্শিয়াল লাইন। ঠিক যেটা আমি আমার ভাষায় বলি, বীজগণিতের ফর্মুলা না জানলে যেমন কোনো অঙ্ক করা যাবে না, ঠিক ওই রকম এর কিছু থিওরি আছে। তো টেকনিক্যাল অভিজ্ঞতাটা সব থেকে বড় অভিজ্ঞতা। তো আমার পুঁথিগত বিদ্যা না, আমি যেগুলো ব্যবহার করছি, যেগুলো বলছি, আমি শৈশব থেকেই, আমার এখানে 3টে বাড়ি। তো আমার শৈশব থেকেই আমার এই জমি জায়গা, চাষবাস, এগুলো আমার পেশা। হ্যাঁ, মধ্যে পড়ে যাই করি। তো আমি যে কোনো গাছে এতটাই ফল ধরাতে পারি। প্রচণ্ড ঝড়ে আমাদের গাছের ডাব পর্যন্ত ছিঁড়ে পড়েছে, গত কয়েকদিনে ডাব সব ছিঁড়ে পড়েছে। তারপরে এটা একটা নতুন আম, মানে এটা বাংলাদেশের খুব পুরনো একটা জনপ্রিয় আম। এটা হচ্ছে গৌরমতি। এটা গৌরমতি, এর একটা আম খাবেন, আপনার পাকা আম যদি খান, সারা শরীরে সেন্ট ছড়িয়ে পড়ে। অসাধারণ ভ্যারাইটি। এতে এত ফল ফলে আমি গাছ মরে যাবে, এইরকম কন্ডিশন। আমার ছোট ছোট গোল্ডেন 8-এর পেয়ারা গাছ যদি আপনি দেখেন, আমার এরিয়া তো অনেক। এদিকে আসুন, একটু ঘুরিয়ে নিয়ে আসি। নতুন একটা ভ্যারাইটি, নতুন বলতে আমি 5-6 বছর ধরে বিক্রি করছি। এটা গোল্ডেন 8, একদম ছোট গাছ। যা ফল ধরেছে তার 50% ফেলে দেওয়া হয়েছে অনেক গাছ থেকে প্রায় ফেলে দিতে। তবুও দেখেন, এটা নিচেই 250, 300, 400, 500 গ্রাম, 250 থেকে 500 গ্রাম এক একটা পেয়ারা হবে। অসাধারণ খেতে। আপনি প্রতিটা গাছ দেখেন, একটু গাছ, 1 বছর না, কম মাস হয়েছে, আপনি প্রতিটা গাছ কেন পারবে না? যে কোনো গাছ। আজকে দাদাকে বলি, নিয়মিত চুল কাটে তো, নিয়মিত দাড়ি কাটে তো, নিয়মিত নখ কাটে তো, হ্যাঁ, নাহলে তো মন মানুষ হয়ে যাবে। তা আগে সাবেকের দিনের লোক এরা সব জানতো না প্রসেস। এখন ইন্টারনেটের যুগ। আপনি 10 বছর 20 বছর আপনার একটা 18 ইঞ্চি টপে, কিন্তু যারা বলছে, কে বা কারা বলছে, না জেনে বললে কোনো দোষের নেই। রাজ্যের অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল।
বেকারত্ব এত বেড়েছিল, মানুষ কি করবে? লক্ষ লক্ষ মানুষ এই প্লান্টের লাইনে এসছে, মানুষও গাছের দিকে এসছে। অ্যাকচুয়ালি একটা টাইমে তো মানুষ গাছপালা বসাতো না। এটা মানুষ কখন থেকে গাছপালা বসানো শুরু করলো? করোনার থেকে। কৃষকরা যারা আমরা সেটা তো বসাই, মানে শহরতলির লোকজন গাছ বসাতো না। এরা করোনা আসার আগ পর্যন্ত 4 থেকে 5% লোক ছাদ গার্ডেন করতো, কিন্তু সেটা ফুল করতো, অনলি ফুল মানে ফ্লাওয়ার করতো, ফ্রুট করতো না। কিন্তু করোনা আসার আগে আপনি কোনো গাছ বসালে আপনার শহরে বাড়ি, আপনার প্রতিবেশী বাধা দিত যে ওই গাছ বড় হলে আমার দিকে আসবে, আমার এটা পাতা পড়বে, আমার এ হবে সে হবে, গাছ কাটতে বাধ্য করাতো। কিন্তু সেই মানুষগুলো যখন করোনা এলো, তখন তারা যখন ঘরবন্দি হলো, তখন তারা সবুজের অভাব বুঝতে পারলো, তখন তারা অক্সিজেনের অভাব বুঝতে পারলো, গাছের কি প্রয়োজনীয়তা তখন বুঝতে পারলো। অ্যাকচুয়াল গাছ আছে বলে আমরা আছি, গাছ আছে বলে আমরা আছি। তখন থেকে মানুষ গাছ বসানো শুরু করলো। তো করোনা আসার পর থেকে এ পর্যন্ত মানুষ যেভাবে গাছ বসানোর প্রচেষ্টা শুরু করেছে, বা অনেকেই ভালো রেজাল্ট পাচ্ছে, আবার অনেকে পাচ্ছে না। যারা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে বলবো, মাটি হচ্ছে মা, গাছপালা হচ্ছে সন্তান, মায়ের কাছে খাবার থাকে, জলের অপর নাম হচ্ছে জীবন। জল দেবেন, ভিজা থাকলে দেবেন। আর কে বা কারা বলছে ছোট 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 মাঝারি 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 ছোট পটে গাছ বসাবেন না। এই ছোটো পটে গাছ বসানোর এখতিয়ার আছে যারা আমরা গাছ তৈরি করি, প্রোডাকশান করি, তারাই রাখতে পারবে। কিন্তু আপনি নিয়ে গিয়ে রাখতে পারবেন না, আপনার ছাদের ব্যাপার। 2 ঘন্টা টেম্পারেচারে আপনার ওই প্যাকেটটা শুকিয়ে গাছটা মরে যেতে পারে, আচমকা ভালো গাছ। এইবার এইসব করবেন না। পৃথিবী সৃষ্টির থেকেই, কথাগুলো বলার আগেই বলছি, পৃথিবী সৃষ্টির থেকেই কৃষক বন্ধুরা খোলা মাঠে ছোট ছোট গাছ বসায়, যেভাবে আমি বসিয়েছি, আমার এই প্লট বসিয়েছি। ঝড় জল সাইক্লোন উপেক্ষা করে সেটা কত ভালো হয়। সেটা যদি হয় তাহলে আপনি কেন এই ছোটো পটে বসাবেন, আবার কিছুদিন পরে মাঝারি পট, আবার কিছুদিন পরে আরেকটু বড় পট? না, একবারেই উদ্ভিদ প্রজাতির জিনিস, এর একটা সেটেল জায়গা আছে। যেভাবে আমি মাটিতে সেটেল করেছি, টবে এইভাবে সেটেল করতে হবে। আপনি ছোট গাছ বসান, গাছ বাধ্যতামূলক কাটিং করতে হবে, কাটতেই হবে। গাছ আপনার ইচ্ছা মতন রাখবে। আমার মনে হয় একটা গাছও মরবে না, গাছ খুব ভালো থাকবে। আর গাছে বসানোর আগ পর্যন্ত A to Z কোনো গাছে কোনো খাবারের কথা বলবেন না, মাটি তৈরি করার কথা বলবেন না। কোনো মাটি তৈরি করতে হবে না। মাটি যেটা বলছি, গাছের খাবার কোথায় কোথায় আছে সর্বত্র। আমি একটু নাম বলে দিই। গাছের খাবার সাদা বালিতে আছে, লাল বালিতে আছে, ইটের গুঁড়োতে আছে, সুরকিতে আছে, ঘ্যাসে আছে, ছায়ের মধ্যে রয়েছে। এক কথায় বলবো সর্বত্রই, বেলে মাটি, বেলে দোআঁশ মাটি, আটালে মাটি, যে কোনো মাটিতে যে কোনো জিনিসের মধ্যে গাছের খাবার আছে। গাছ বসানোর পরে যদি গাছে কিছু দিতে হয়, সেটা হচ্ছে রুট হরমোন, হিউমিক অ্যাসিড। হ্যাঁ, চোরের রাজ্য, আপনাকে সতর্ক হতে হবে। চোর চলে গেছে, এখন সরকার ভালো হয়ে গেছে, মানুষ সব সতর্ক হচ্ছে। কিছু না বললেই তো এসআর থেকে আপনারা দেখেছেন যে লক্ষ লক্ষ মানুষ সব পালিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি যারা, পাকিস্তানি যারা পালিয়ে চলে যাচ্ছে। ঠিক ওই রকম চোর যারা আছে, চোরের সরকার গেছে, কিন্তু চোরগুলো তো রয়ে গেছে না। তো এই হিউমিক অ্যাসিডটা দোকানে গেলেই ওরা একটা সাদা পাউডার ধরিয়ে দেয়। হ্যাঁ, ওটা বরিক পাউডার না, ওটার মধ্যে কিছু নেই। রুট হরমোন 99%, 95%, 98% হিউমিক অ্যাসিড না থাকলে সেটা রুট হরমোন না। দোকানদারের মুখে ছুঁড়ে ফেলতে হবে যে এটা আপনি কি দিচ্ছেন। হ্যাঁ, হিউমিক অ্যাসিড কোনো গাছ আমাদের মানুষের মতন কন্টিনিউ খাবার খায় না। গাছ বসানোর পরে আপনি যদি দেখলেন কোনো গাছ 2 মাস হয়ে যাচ্ছে, 3 মাস হয়ে যাচ্ছে, 4 মাস হয়ে যাচ্ছে, অগ্রগতি হচ্ছে না, তার মানে বুঝতে হবে ওর গাছের গোড়ায় নতুন রুট আসছে না। নতুন রুট আসছে না বলেই গাছটা, আপনি যদি খাবার দেন তাই কিন্তু গাছটা মারা যায়। রুট আসছে না মানে কি, গাছের একটা সময় এগুলো লাগতো না, আজকাল ভাইরাস জনিত ব্যাধির জন্য আপনি টবে বসাচ্ছেন, তাতে কি যেখান থেকে মাটি নিচ্ছেন, গাছের আজকে যে শিকড়টা ছাড়ছে ও শিকড়টা সাদা, সুতোর মতন সাদা শিকড়, ধপধপে সাদা শিকড়। ওই শিকড়টা 15 দিন থেকে 20 দিন খাবার খাবে। 15-20 দিন পর থেকে ও আর খাবার খেতে পারবে না, ওই শিকড়টা পেকে যাবে, রুটটা কালো হয়ে যাবে।
এবার পুনরায় আবার সাদা শিকড় বেরোবে, তারপরে আবার খাবার খাবে। তা কোনো ক্রমে যে কোনো মুহূর্তে আজকাল গাছের রুট ব্লক হয়ে যায়, মানে আপনার আমার লিভার ড্যামেজ হলে যেটা হয় সেটা। ওকে খাবার দিলেও খেতে পারবে না। বুঝতে হবে যে এই গাছটা আমার 2 মাস 3 মাস 4 মাস, এটা কোনো নার্সারি ত্রুটি না। কোনো নার্সারি যেভাবে থেকে দিক না কেন, আপনাকে হয়তো একটার বদলে একটা দিয়েছে, কিন্তু গাছ মরবে না। যত গাছ মরছে সব বন্ধুদের ত্রুটির জন্য। এক হচ্ছে আপনারা খাবার দেবেন না, কোনো খাবার দেবেন না। গাছ বসানোর পরে যদি কিছু দিতে হয় সেটা এই যেটা আমি বলছি রুট হরমোন, হিউমিক অ্যাসিড, এটা দেবেন। এটা বেশিরভাগ গুলে গাছের গোড়ায় দিতে হয়, কোনো সাইড এফেক্ট নেই। এটা দিলে 48 ঘন্টার মধ্যে সাদা শিকড়ে আবির্ভাব হয়, গাছ আবার পুনরায় খাবার খেতে শুরু। আর এটা না দিলে আপনি যদি কোনো রাসায়নিক সার দিলেন বা অন্য কোনো গোবর দিলেন বা খোল দিলেন, তাতে দেখা গেলো গাছটা কোনো কারণ নেই ও মারা গেল, স্প্রে করে গেল। সেটা করবেন না। গাছের অনেক দিক আছে। আমি মানুষকে বলি, যারা দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, যারা আমার থেকে গাছ নিতে পারছেন না, আমার ভিডিও দেখে যে আমার কাছে আসতেই হবে সেটা ব্যাপার না। যদি আপনার ভালো লাগে আমি বলি আসুন, দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না। তো আসুন, একবার ভিজিট করুন। আর যারা আসতে পারবেন না, অন্য নার্সারি থেকে নিচ্ছেন, অনলাইনে নিচ্ছেন, যদি না বোঝেন, আমি শুধু পয়সার পিছনে ছুটি না, আমি মানুষের ভালো চাই। অর্থাৎ আপনি ফোন করুন, ফোন করার টাইম সন্ধ্যে 7টার পর থেকে। গাইডলাইন যদি আমার কাছ থেকে নিতে চান, আমি সঠিক পরিচর্যার পদ্ধতি মানুষকে দিই, দীর্ঘদিন ধরে দিয়ে এসেছি, আগামীতেও দেব। ফল আমি দেখাচ্ছি, আমার নার্সারি ভিত হচ্ছে কৃষক। এই দেখেন ছোট গাছ কীভাবে ফল ধরে আছে, প্রতিটা গাছে দেখেন। 15 রকম আছে আমার কাছে, 15টা ভ্যারাইটি আছে। বারুইপুর খাজা আছে, দুধে খাজা আছে, এলাহাবাদ আছে, L49 আছে, গোল্ডেন 8 আছে, তারপরে হোয়াইট ডায়মন্ড আছে, রেড ডায়মন্ড আছে, ব্ল্যাক ডায়মন্ড আছে। আপনি যা চান আমার কাছে মোটামুটি থাকে। আরও আছে, সুরখা আছে। সুরখাটা সবসময় এখন সব পেয়ারা দিতে পারছি না, সুরখাটার ডিমান্ড খুব বেশি, আগ দিয়ে শেষ হয়ে যাচ্ছে। কিছু কিছু ভ্যারাইটি আছে। অনেক জমির দরকার, ভালো নার্সারি মানে মাদার, এগুলো সব আমার মাদার। ওইদিকে আরও মাদার বেশি। কালকে বৃষ্টি হয়েছে, এদিকে আসুন, এদিক থেকে আর একটু ঘুরিয়ে নিয়ে যাই। এগুলো সব জ্যাকফ্রুটের মাদার। এই জ্যাকফ্রুট এটা ভেজিটেবলের জন্য তৈরি হয়েছে। এই জ্যাকফ্রুটে দেখেন চারা কীভাবে তৈরি হচ্ছে, বাঁধা হয়েছে। এই দেখেন পুরোটাই জ্যাকফ্রুট বাঁধা আছে। এটা এইভাবে 90 দিন বেঁধে রাখতে হয়। গাছের দাম কেন বেশি, 90 দিন বেঁধে রাখতে হয়। এগুলো বাঁধা হবে 90 দিন বেঁধে রেখে। কাঁঠালের চারা কতটা ক্রিটিক্যাল, যারা কেনেন তাদের উদ্দেশ্য বলছি, বা যারা নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, মরে যাচ্ছে ডাইরেক্ট কেটে দিচ্ছে। 90 দিন গাছে বেঁধে, 80 থেকে 90 দিন গাছে রাখতে হবে। তারপরে ওকে 20 দিন রেস্টে রাখতে হবে, তারপরে টেম্পারেচারে দিতে হবে, তারপরে ডেলিভারি হবে, না হলে মরে যাবে। খুব ভালো একটা ভেজিটেবলের প্রোগ্রাম জ্যাকফ্রুট। আমি তো মিট খেতে বারণ করি, এটা গ্রাম্য ভাষায় এই জ্যাকফ্রুটটাকে গাছপাটা বলা হয়। এটা মাংসের মতন করে রান্না করা যায়, অসাধারণ খেতে। এইসব খেলে এইগুলো হচ্ছে মানুষের খাবার। সেই মানুষটার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে যাবে, সেই মানুষটার সব কিছু চেঞ্জ হয়ে যাবে। সেই মানুষটাকে আরজি কলেজে যেতে হবে না, মেডিকেলে যেতে হবে না, অ্যাপেলোরে যেতে হবে না, চেন্নাইতে যেতে হবে না। আমি এগুলো মানুষের ভালো চাই। আমি সাধারণ মানুষের কথা বলি, মধ্যবিত্ত মানুষের কথা বলি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি। যে এক টুকরো মাংস খাবেন, খাওয়ার আগে ভাববেন বিপদ আসবে না তো, নার্সিংহোমে যেতে হবে না তো, আপনার মেহনতি অর্থ সব শেষ হয়ে যাবে না তো, আপনার পরিবার পথে বসবে না তো। কিন্তু এদের কিছু যায় আসে না, এদের চাই টাকা, দিনরাত চিৎকার, আরও বেশি টাকা চাই, আরও কিছু তহবিলে জমা হয়ে থাকা চাই। যেটা আপনারা পুরোনো দিনে সরকার দেখেছেন পশ্চিমবঙ্গে, এমএলএ এমপি থেকে যেখানে আছে শুধু টাকা চাই, শুধু টাকা। এখনও আমার বাড়ির ধারে কিছুদিন আগে, 2 দিন হলো, পাট বাগান থেকে কোটি কোটি টাকা বেরোয়, বস্তা ভর্তি করে করে সব কেন্দ্র বাহিনী বয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তো এরা শুধু টাকা চেন, শুধু টাকা। ওই আমার বোনটিকে মেরে ফেলে দিয়ে, কে মেরেছে? আমার বোনটিকে কে মেরেছে? দিদি ভাই মেরেছে, রাজ্যের প্রধান মেরেছে। কারণ হচ্ছে উনি পুলিশ মন্ত্রী। হ্যাঁ, উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি স্বাস্থ্যমন্ত্রী। তাহলে উনার রাজ্যে সব থেকে বড় দপ্তর আরজি কল। সেই আরজি কলে 36 ঘন্টা ডিউটি দেওয়া হয়েছে ওকে মারবার জন্যে।
আমার বোনটিকে মারবার 36 ঘন্টা রাজ্যে ডাক্তার ছিল না, অনেকগুলো ভিডিও দিয়েছি। তা এমন বুকের পাটা দেখলাম না আরজি কলের আমার জুনিয়র যেসব ডাক্তাররা ছিল বা সিনিয়র ডাক্তাররা ছিল, একজন মানুষ দেখলাম না দিদিভাইয়ের সঙ্গে যখন বসাবসি হলো সামনাসামনি বসে জিজ্ঞাসা করবে, দিদিভাই আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার দপ্তরে 36 ঘন্টা মেয়েকে ডিউটি দেওয়া হলো, ডাক্তার কি ছিল না? এক। দুই হচ্ছে দেওয়ার পরে সেই মেয়েটি একটু বিশ্রাম করবে, তাকে বিশ্রাম করতে গিয়ে সেই স্বাস্থ্য দপ্তরের ভিতরে আরজি কলের ভিতরে গণধর্ষিত হতে হলো। এতে কে কে জড়িত? 1 নম্বর কালপিট হচ্ছে, আমি বলে দিচ্ছি, রূপ যতই মুছে ফেলে দিক, ওই আরজি কলেজ সুপার সন্দীপ ঘোষ, ওর বাবার নাম রঞ্জিত ঘোষ। হ্যাঁ, ও দিদিভাইয়ের কি হয় জানুন, ওর বাড়িটা কবে ভাঙা হবে, ওকে কবে পাবলিকের হাতে তুলে দেবে? হ্যাঁ দেবেই, আমি বলছি ওকে দেবেই। যে এখন বসেছে আমাদের দেবতুল্য দাদা, হ্যাঁ, যে মুখ্যমন্ত্রী হয়েছে উনি কিছু করে দেখাবে, অলরেডি শুরু করে দিয়েছে, দেখাবে। এরা পিশাচ, নরপিশাচ ওই সন্দীপ ঘোষ। কত মেয়ের জীবন নষ্ট করেছে, কত মেয়ে ওর জন্যে মেডিকেলে পড়তে এসে বাড়িতে ফিরে গেছে। ওকে এরা সমাজের মানে কি বলবো, ভয়ানক বিষাক্ত একটা কীট। এদের বেঁচে থাকার অধিকার নেই, এদের কেন জেলের ভাত খাওয়াতে হবে? হ্যাঁ, অনুব্রত মণ্ডল পুলিশ গাড়িতে বোম মারতে বলতো, এত কিছু করার পরে, এত কিছু লুট করার পরে দিদিভাই ওকে বীরের উপাধি দিয়েছিল। হ্যাঁ, এ বেঁচে থাকবে কেন? দল চলে গেছে, বেঁচে থাকবে কেন? এ বেঁচে থাকলে তো সমাজের ভয়ঙ্কর ক্ষতি হবে। শেখ শাহজাহান শয় হিন্দু মানুষের বাড়ির বসত বাড়ি নিয়ে নিয়েছে, বেড়ি বানিয়ে নিয়েছে। হ্যাঁ, যা মধ্যরাত্রিরে ডেকে পাঠাতো, খবরে যা আপনারা দেখেননি সেই খবরও আমি জানি। ওই যে পাড়ায় একটা মেয়ের একটা ছেলে বিয়ে করেছে, তার বউটাকে তুলে নিয়ে আসতো পিঠে বানানোর নাম করে। যদি স্বামী বাধা দিত, স্বামীকে পার্টি অফিসে তুলে নিয়ে কোদালের বাট দিয়ে পিটানো হতো, সে আর 3 মাস বিছানা থেকে উঠতে পারতো না। এরা বেঁচে থাকবে কেন? এদের জন্য জেল থাকবে কেন? হ্যাঁ, ওই পার্থবাবুকে যে ভদ্রমহিলা চটি ছুঁড়ে মেরেছিল, হ্যাঁ, ইডির সামনে, ক্যালকাটা পুলিশের সামনে, আমি ভদ্রমহিলাকে পেলে অন্তত 2 হাত পায়ে রেখে একটা প্রণাম করতাম। অনেক যন্ত্রণায় মেরেছিল, অনেক যন্ত্রণায়। পার্থবাবু শিক্ষামন্ত্রী, হ্যাঁ, নরপিশাচ এরা এক একটা। হ্যাঁ, জেলে গিয়ে এত খেয়েও এরকম হয়ে গেছে, খাওয়ার পরও ইডির কাছে কচি পাঁঠার মাংস খেতে চেয়েছিল। মনে করে দেখুন, চোর সরকার চলে গেছে, কিন্তু ওর সব কিছু রয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে রয়েছে। এদের আমার শুভেন্দুদা দেখবে, কিন্তু এদের ভালো রকম ব্যবস্থা নিতে হবে। শেখ শাহজাহান কেন কোণে কোণে ছড়িয়ে রয়েছে। আমি বাংলাদেশি 4 মাস মায়ের কোলে চলে এসেছিলাম। আমার বাবা 100 বিঘে দিয়ে 25 বিঘে পেয়েছিল এই মারাকপুরে। আমার থানা হাবড়া, ব্লক হাবড়া, পঞ্চায়েত পৃথিবা, ভিলেজ মারাকপুর। সেই সম্পত্তি দখল করতে আসছে কারা? এই শেখ শাহজাহান বাহিনীর লোক। হ্যাঁ, আমার এই জমির ভেতর থেকে, নার্সারির ভেতর থেকে রাস্তা বার করেছে কে? হ্যাঁ, এই আবু হোসেন মণ্ডল, হারান মণ্ডল, ফারুক মণ্ডল, জিয়াদুল মণ্ডল, আসাদুল মণ্ডল আমাকে জবাই দিতে এসেছিল। আমি বলেছি তোমরা সাইড থেকে রাস্তা দাও, আমি মধ্যেখান থেকে রাস্তা দেবো না। আমার জমির মধ্যে থেকে যাবে, আমাকে জবাই দেবে? আমি চিরদিনই বলতাম, আজকে আরও বেশি করে বললাম। আসুন অনেক কিছু দেখাবো। আমি খুব পবিত্র জিনিস মনে করি। হ্যাঁ, আমি আপনারা এসেছেন, দেখেছেন যে আমি অনেককেই, প্রায় মানুষকে গিফট দিচ্ছি, কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলি না বা বলা যায় না বা কোনো অফার দেওয়া যায় না। এই গাছপালা অত ঠুনকো জিনিস না, অনেক পবিত্র জিনিস। অ্যাকচুয়ালি গাছপালা, যেটা আমি আগেও বললাম, গাছপালা আছে বলে আমি আছি। হ্যাঁ, আর আমরা সনাতনী মানুষ, আমরা এই গাছের পুজো করি, আমরা মাটির পুজো করি, আমরা সূর্যের পুজো করি, আমরা চাঁদের পুজো করি, আমরা কি করি না? এই ধর্মকে শেষ করার জন্যে বহু মানুষ উঠে পড়ে লেগেছে। তার মধ্যে আমার পশ্চিমবঙ্গ সরকারও ছিল, হ্যাঁ, মায়াবতী ছিল, অখিলেশ ছিল। এরা কেউ থাকবে না। সনাতন বিরোধী কার্যকলাপ করলে ভারতবর্ষে সে থাকবে না। সনাতন বিরোধী রাজনীতি করলেও
সে থাকবেই না সে। এটা সনাতনী দেশ, এটা আমি সনাতনী দেশ বললাম, আমার যদি কোনো মাইনরিটি ভাই থাকে এরা তো লাভ দিয়ে ঠেলে উঠবে, কিন্তু না, সনাতনী বললাম প্রুফ দিয়ে দিই। যারা অভিজ্ঞ মানুষ, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, তারা আমার কথা মানবে বা তারা বলছে এই দেশটা সনাতনী দেশ। এত বড় কথা বললাম, আমাকে এক লাইন ভাঙতে হবে। আপনি দেশের ভারতবর্ষের যত নদী নালা দেখেছেন, কি নাম? গঙ্গা। কি নাম? যমুনা, সরস্বতী, বিদ্যাধরী, কাবেরী, ফুলেশ্বরী, ব্রহ্মানন্দ, যা নাম আছে, এই যে নামগুলো বললাম, হাজারো যত নাম আছে, সব তো সনাতনী নাম। যদি এই দেশটা জিহাদিদের হতো, অন্য কারুর হতো, হ্যাঁ, সবার আগে সনাতনী দেশ এটা যদি হতো, তাহলে কোনো না কোনো নদীর নাম আয়েশা থাকতো, কোনো না কোনো নদীর নাম রাবিয়া থাকতো কি না? হ্যাঁ, তো বিষয়টা ওটা না। এই সনাতনী মানুষ কখনো কারুর ক্ষতি করে না, এরা মানুষের ভালো চায়, ভালো করে। হ্যাঁ, এরা ভালো চায়, এরা যে কোনো মানুষের কষ্ট দেখলে এদের চোখে জল এসে যায়। আর এরা সম্পূর্ণ আলাদা। যেটা মুর্শিদাবাদে হয়েছে, যেটা হরগোবিন্দ দাস বাবা ছেলেকে যেভাবে হত্যা করা হয়েছে, যেটা বাংলাদেশে আপনারা দীর্ঘদিন দেখেছেন। হ্যাঁ, সেই 71 থেকে হিন্দু নিধনে পালা চলছে, আর কতদিন চলবে? পশ্চিমবঙ্গে এই রেজাল্টটা অনেকেই ভাবতে পারেনি। দিদি তো মনে করেছিল দিদির দেশ, এটা দিদির রাজ্য, হ্যাঁ, দিদির সাম্রাজ্য, সেই রাজা তৈরি করবে ওই ভাইপোকে। হ্যাঁ, সেকেন্ড মুহূর্তে সব নিভে গেল, হ্যাঁ, ধর্মের জয় হবেই হবে, আজ হোক আর কাল হোক। অনেক কষ্ট পেয়েছে, অনেক সনাতনী মানুষ মরেছে। দেখলাম শুভেন্দুদা, যেসব সনাতনী মানুষ মানে ভারতীয় জনতা পার্টির থেকে বলিদান দিয়েছে, তাদের পরিবারের দায়ভার পর্যন্ত নিয়েছে। খুব খুশি হলাম। এইরকম ধরনের কাজ না করলে কাজ। দিদিভাইয়ের বিরুদ্ধে গেলেই তো তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে, দিদিভাইয়ের বিরুদ্ধে গেলেই তাকে, অভিষেকের বিরুদ্ধে গেলেই তাকে ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, মাওবাদী বলে। হ্যাঁ, একটা বোনও যদি ভালো কথা বলতে গেছে, হ্যাঁ, সে একই কথা বলেছে, ইন্টারভিউতে একই কথা বলেছে। ভাবাই যায় না যার জন্য এই পতন। আমি ওনাকে এইরকম ভিডিওর মাধ্যমে অনেকবার বলেছিলাম যে যদি কোনো ভুল ভ্রান্তি হয় শুধরে নেওয়া ভালো, শুধরে নি। হ্যাঁ, তা উনি শুধরায়নি। উনি ক্রমাগত যেভাবে সনাতনী অ্যাটাক করেছে, রামনবমীর দিনে যেভাবে উনি করেছে, উনি একটা সরকার যে এবার যারা করেছিল তাদের আজ জীবন পস্তাতে হবে। উনি পশ্চিমবঙ্গের লজ্জা, উনি ভয়ঙ্কর লজ্জা। আর যে এই দল করেছে, হ্যাঁ, আজ রাম নাম বললে গাড়ি থেকে নেমে ধাওয়া দিয়ে যেত। হ্যাঁ, কি মানুষ পিকুলিয়ার, আমি গোটা বিশ্বে এরকম দেখিনি, পাকিস্তানের থেকে ভালো, পাকিস্তানের থেকে জঘন্য। উনি কোথার থেকে এসছে আমি জানি না, উনি আদৌ সনাতনী মানুষ কিনা আমি জানি না। হ্যাঁ, উনি আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করেনি, কিন্তু ওনার আচরণ আর উনি মানুষকে যে কষ্ট দিয়েছে। হ্যাঁ, ও আমার উচ্চশিক্ষিত ভাই বোনগুলোকে বলে চপের দোকান দাও, হ্যাঁ, ঘুগনির দোকান দাও। হ্যাঁ, এটা মানে কি বলবো, লজ্জা। আমি উনি ক্ষমতার থেকে গেছে, আমি খুশি না। আমি ওনাকে বা ওনার ভাইপোকে আমি তেয়ার জেলে দেখতে চাই। যে ক্ষতি মানুষের করেছে, যে ক্ষতি, যখন আমার ভাই বোনগুলো চাকরি গেল, এত হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি গেল, আমি তো ভয় পাচ্ছিলাম। 26,000, আমি তো ভয় পাচ্ছিলাম যে এরা সুইসাইড না করে, এদের কোনো বিপদ না নেমে আসে। হ্যাঁ, খুব ভয় পাচ্ছিলাম, খুব আতঙ্কে ছিলাম। যা করে সামলে গেছে। আগামী দিন মানুষ ভালো থাকবে, অনেক অপেক্ষায়। মোদিজি যেটা বলে আনেওয়ালা দিন বহুত আচ্ছা হয়, তো ভালো থাকবে মানুষ, নিশ্চিন্ত ভালো থাকবে। বা উনি শুরুতেই যে সাহসিকতার পরিচয় দিয়ে কাজগুলো করছে, মানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। উনি তো দূরের কথা, উনি যে মাতৃগর্ভে ছিল তাকেও আমি কোটি প্রণাম। আর এই রাজ্যে যে ইলেকশন কমিশনার ছিল, উনি যেভাবে ভোট করেছে, মানে আমি উনাকে বা ওনার মাকেও কোনো একটা দেবদ্রতী গার্ডেনে আমি কোটি প্রণাম জানিয়েছি। উনি সাধারণ মানুষ না, জ্ঞানেশ কুমার, উনি সাধারণ মানুষ না। আর উনি যে মাতৃগর্ভের ছিল, সেই মা সাধারণ মা না,
সাধারণ মানুষ। আজকে পশ্চিমবঙ্গে ভোট হলো, একজন মানুষের কোনো ক্ষতি হলো না, একজন মানুষ বলতে পারলো না যে আমি ভোট দিতে পারিনি। আজকে ঢাকুরিয়া সেলিমপুর আমার বন্ধু, আমার পরিচিত লোক লেফটেন্যান্ট কর্নেল অনিমেষ ভট্টাচার্য বলেছে আমি ভোট দিতে পারিনি, আমাকে বলছে ভোট হয়ে গেছে। একজন লেফটেন্যান্ট কর্নেল সে ভোট দিতে গেছে, তাকে বলছে যে ভোট হয়ে গেছে। হ্যাঁ, ওনার ভাইপো যেখানে ভোটে দাঁড়িয়েছিল সেখানে যা ভোটার তার থেকে বেশি ভোটে জিতলো। চোর না, ডাকাত না, ক্রিমিনাল সরকার। মানুষ বেঁচে গেছে, মানুষ বেঁচে গেছে। হ্যাঁ, এই রাম নামের ধ্বনিতে আর অ্যাকচুয়াল ধর্মের জয় হয়েছে। এই যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, হ্যাঁ, এই যে বাগেশ্বর বাবা এসছে, এইসব এমন এমন মানুষ এসছে, এদের চরণধুলি পড়েছে। আর গীতা তো জীবনের লক্ষ্য, যে গীতা ছাড়া তো জীবনটা শুরুই করা যায়। গীতা, আমি চাই স্কুল কলেজগুলোতেও পার্টি পলিটিক্সের একটা প্ল্যাটফর্ম করে রেখে দিয়েছিল। একটা ভয়ঙ্কর নোংরা জায়গা করে ফেলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল কলেজগুলো শুভেন্দুদা সামলাতে একটু লেট হবে। স্কুল কলেজগুলো দ্রুত গতিতে, এটা ভারতবর্ষ, এখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের অন্তত রাম কথা পড়া চাই, রাম কথা পড়া চাই। হ্যাঁ, টোটাল ব্যবস্থাটা চেঞ্জ করা দরকার। আমি দেখেছি খুব দুঃখজনকভাবে দেখেছি যে হ্যাঁ শুরু হয়েছে, শুরু করতেই হবে, বাধ্যতামূলক মাদ্রাসাও করতে হবে। হ্যাঁ, এইটা বন্ধ করতে হবে, কারণ হচ্ছে ইউনিয়নে অনেক বয়স্ক ছেলেরা রয়েছে, অনেক মেয়েরা রয়েছে। আজকে আমার অল্প বয়সী একটা বোন যাবে আর তাকে র্যাগিং করবে, এটা চলবে না। এইভাবে প্রচুর অনেক ভাই বোনকে হারিয়েছি, সেটা যেন আর না হয়। এই সরকার আসার পরে আশা করি হবে না। শুভেন্দুদা এটা চ্যালেঞ্জে করবে। আর পুলিশ প্রশাসন রাতারাতি চেঞ্জ হয়ে গেছে, হবে। তো ঈশ্বর মঙ্গলময়ী। আমি অনেক দিন ধরে এই দিনটা অপেক্ষা করছিলাম যে এই সরকার কবে যাবে। এই সরকার চলে গেছে, ক্রমাগত মানুষ ভালো থাকবে। আর আপনি কি লক্ষ্য করেছেন, এই ভোট হওয়ার থেকে দুটো পর্বে ভোট হয়েছে, মানুষ এত টেম্পারেচারে এত গরমে কষ্ট পেয়েছে। আকাশ মেঘলা ছিল, ফোঁটা পড়েছে, বেশি ঝড়ও হয়নি, বেশি বৃষ্টিও হয়নি। হ্যাঁ, পদ্ম ফুল ঘরে ঘরে ফোটবার জন্যে পরিবেশটা কেমন হয়েছিল মনে পড়ে? কোনো ভোট দেওয়ার সময় কেউ বলতে পারবে যে আমি লাইনে দাঁড়িয়ে আমার কষ্ট হয়েছে? কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে যে আমার আজকে এখানে ভোট হয়নি? না, বলতে পারবে না। শরীর খারাপও হয়নি, মানুষ খুব ভালো ছিল। এটা সব কিছু ঈশ্বরের কৃপা, সব ঈশ্বরের কৃপা। আর একটু ফল দেখিয়ে যাই। এখানে একটা আছে, ফলের তো শেষ নেই, কুল কিনারা নেই। এটা দেখেছেন? এটা হচ্ছে আগে যেটা দেখালাম ওটা গৌরমতি, এটা হচ্ছে বাড়ি ফোর অনেক বড় হয়। এটাও খুব সুন্দর জিনিস, এটা বাংলাদেশের একটা জিনিস। আমার গাছের গোড়ায় লক্ষ্য করেছেন পোড়া মাটি দেওয়া, কোনো 7 দিন সারা বছরে মাটিতে চলে আসবে ছোট্ট গাছ। ওই পাশে একটা ছোট্ট গাছ রয়েছে, দুমড়ে ফলে ভেঙে চলে আসবে। এখনও তো অনেক বড় হবে, যে সাইজটা হয়েছে ডবল হবে। এদিক থেকে ঘোরান, মাটিতে চলে এসছে, ওই মাটিতে চলে এসছে। ফল, যে কোনো ফল আমি এতটাই ধরাতে পারি, এই উপরের ডালগুলো নেমে আসবে, যখনই বড় হবে সব নেমে আসবে। এত বড় নার্সারি একটা ভিডিওতে সম্ভব নয় সমস্ত কিছু প্রেজেন্ট করার। তার কারণ আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে এক প্রতিবাদী কণ্ঠ, সেই জোরালো কণ্ঠস্বর, কারণ সবাই কিন্তু সেই প্রতিবাদটা করতে পারে না। এই প্রতিবাদী কণ্ঠ, জোরালো কণ্ঠস্বর আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো। ভাবছেন তো যে নার্সারিতে এসে এই রাজনৈতিক কথাবার্তা কেন? তার কারণ বিগত দিনেও কিন্তু উনি অনেক কষ্টের শিকার, অনেক যন্ত্রণার শিকার, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে বা সাধারণ মানুষ এতদিন ধরে যে সমস্ত বিষয়গুলোতে আটকে ছিল, যে অসহনীয় অত্যাচারের শিকার হয়েছে। তো সুতরাং এইগুলো দরকার ছিল, এই প্রতিবাদী কণ্ঠ দরকার ছিল। যে প্রতিবাদী কণ্ঠ আপনাদের সামনে প্রেজেন্ট করা হলো, সেটা কিন্তু এই কুমার কুসুমকরি নার্সারি। তো সুতরাং স্যারের কাছ থেকে একটু জানবো যে স্যার, সাধারণ মানুষকে এই গাছ লাগানো নিয়ে আপনি কি বার্তা দেবেন? অ্যাকচুয়াল সবুজ না থাকলে পৃথিবী থাকবে, গাছপালা না থাকলে, সবুজ না থাকলে, অর্থাৎ প্রতিটা মানুষের আমি মনে করি বিশেষ করে ফল গাছ লাগানো নৈতিক দায়িত্ব। গাছ লাগানো
যারা এসে বলছে শখে, আমার কাছে ওটা ভুল। গাছ লাগানো বাধ্যতামূলক, আর ফ্রুট খাওয়াটা বাধ্যতামূলক। যেটা আমি বললাম, পবনপুত্র হনুমান কি খেত, আত্মশক্তি কোথার থেকে পেত, পর্বত মাথায় করে নিয়ে আসতো। আমি যেটা বললাম 14 বছর রাম বনে ছিল, রাম লক্ষ্মণ সীতা, এরা কি খেয়েছিল। অর্থাৎ ফ্রুটটা খুব দরকার। এই পশুর মাংস খেয়ে খেয়ে মানুষ মনুষ্যত্ব মানবিকতা হারিয়ে ফেলেছে। বারবার এই কথাগুলো আমি বলি। তো মিটটাকে আমি বর্জন করতে বলি। যারা লোভে খাচ্ছেন, আজকে খাচ্ছেন, কালকে আপনার মেহনতি টাকা, আপনার উপার্জনের টাকা সব শেষ হয়ে যাবে। হয় আরজি কলে, না হয় এনআরএসে, না হয় মেডিকেলে, না হয় অ্যাপেলোরে, হ্যাঁ, যেখানেই যান না কেন শেষ হয়ে যাবে। অর্থাৎ আমি সাধারণ মানুষের কথা বলি, মধ্যবিত্ত মানুষের কথা বলি, নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা বলি। আমি সাধারণ মানুষের কথা ভেবেই বলি। আজকে আপনার বাড়ির কাউকে হসপিটালে অ্যাডমিট করেছেন, 1 ঘন্টা যদি টাকা না থাকে, 8 ঘন্টা যদি টাকা না থাকে, কোনো ইঞ্জেকশন থাকলে, কোনো ওষুধ থাকলে দেওয়া হবে না। হ্যাঁ, দেওয়া হবে না, বলবে আগে টাকা দেন, আপনার অ্যাকাউন্টে টাকা নেই, দেওয়া হবে না। যদি অ্যাক্সিডেন্ট পেশেন্ট মরে যায়, টাকা বাকি থাকে, তো আইসিইউতে ঢুকিয়ে দেবে। তো মারা গেলেও ঢুকিয়ে দেবে, আগে বিল মেটানো হবে তারপরে। এদের কিন্তু যেটা আমি বলি যে আপনার সমস্ত অর্থ শেষ হয়ে যাবে। এই অ্যাপেলোর এমন একটা জায়গা, আর এটার জন্যে অ্যাপেলোর যে মালিক, এই কর্তৃপক্ষ দায়ী না, পুরোটা সরকার করেছে। তবে মনে হয়, আমি এটা বললাম, আগামী দিনে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর এটা শুভেন্দুদা অনেক ভালো জায়গায় নিয়ে যাবে। আমি আশাবাদী মানুষ, আমি ঈশ্বরে বিশ্বাসী মানুষ। আমি যেভাবে পশ্চিমবঙ্গ রাতারাতি চেঞ্জ হয়েছে, আমি আশা করব এই সবগুলো চেঞ্জ হবে। তবুও মানুষকে বলবো, যেটা বললাম, মিট খেয়ে মনুষ্যত্ব মানবিকতা মানুষ হারিয়ে ফেলছে। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা দেবো এখানে 1 মিনিট, যে যারা মাংস খাবে তাদের সামনের দাঁত দুটো কিন্তু এত বড়। হ্যাঁ, যারা মাংস খাবে তারা কিন্তু জলটা জিভ দিয়ে চেটে খাবে। যারা মাংসভোজী প্রাণী, বাঘ, সিংহ, আপনাকে আমাকে পেলে 2 মিনিট লাগবে মুড়ে খেতে, কিন্তু এরা বাঁচে কদিন? লোক 20 বছর বলে তো না, 10, 12, 15 মধ্যে ফিনিশ। এদের সঙ্গে জঙ্গলে হাতি থাকে, ও কি খায়? কলা গাছ খায়, লতা পাতা খায়। দেখেন, 100 বছর বয়সেও ওর ক্ষমতাও হারায় না, মরেও যায় না হাতি। তো আমি মানুষকে বলছি, ফ্রুট খান। সুন্দর জীবন চাইলে, স্ত্রী পুত্র কন্যার সঙ্গে যদি দীর্ঘদিন থাকতে চান, সুন্দর পৃথিবীতে অনেক সাধ্য সাধনার পরে, অনেক জন্মের পরে মানব জন্ম হয়, সেটাকে আপনি কাজে লাগান। মানুষ এর মধ্যে যদি মনুষ্যত্ব মানবিকতা না থাকে, সে কেমন মানুষ? হ্যাঁ, যার জন্যেই আমি গাছপালা বেশি, মানুষের ভালোর জন্যে, মানুষের সুবিধার্থে আমি একটা ধরে নেন, একটা আমি করেছি, ব্রত নিয়েছি। আমি আমরণ আমি এই সবুজের মাধ্যমে এই সব কথাবার্তা বলবো। তাতে আপনাদের ভালো লাগলে আমার কাছে আসবেন, না লাগলে কিছু বলার নেই। আমার নাম কুমারেশ দাস, আমার নার্সারির নাম কুমার কুসুমকুড়ি নার্সারি। আমার নার্সারিতে যারা আসতে ইচ্ছুক, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926435724। এই নাম্বারে যোগাযোগ করুন। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোনপের নাম্বার। আমি অনলাইনে বেশি দিতে পারি না, কম বেশি মাঝে মধ্যে দিই। আমি বলি, আসুন, দেখুন, ইচ্ছা হলে নেবেন, না হলে নেবেন না। হ্যাঁ, সবুজ লাগানো বাধ্যতামূলক। আসুন, সবাই সবার সঙ্গে বেইমানি করে, গাছপালা কখনো বেইমানি করে না। গাছ লাগান। তো কোনো নার্সারির দোষ দিয়ে লাভ নেই, সবাই ভালো, সবাই করছে। আপনার চেতনা বাড়াতে হবে। গাছ লাগিয়ে কোনো খাবার দেবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, এটা কথা দিতে পারি। কণ্ঠ ছাড়ো জোরে বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। তার কারণ এই নার্সারিতে এসেই এত সুন্দর যে ক্যামেরাবন্দি হবে স্যারের বক্তব্য। সুতরাং যিনি কর্ণধার আছেন, ওনার প্রতিটা বক্তব্যে কিন্তু একটা কথাই স্পষ্ট হলো যে সাধারণ মানুষের কিন্তু এখন হুঁশ ফিরেছে। সাধারণ মানুষ যে সরকারকে এতদিন ভোট দিয়েই নিয়ে এসেছিলেন, সেই সাধারণ মানুষই কিন্তু তাদেরকে একদম পদচিহ্ন করে অপসারণ করলেন। তো সুতরাং নতুন সরকার এসেছে, মা মাটি মানুষকে পাল্টে দিয়ে ভারতীয় জনতা পার্টির হাত আপনারা ধরেছেন। সুতরাং এই সরকারের পাশে থাকুন। আর নার্সারির কথা যদি বলতে হয়, যে স্যারের বক্তব্য অনুযায়ী কুমার কুসুমকুড়ি নার্সারিতে আসুন, অন্তত একটা সঠিক পদক্ষেপ নিতে পারবেন নার্সারির প্রতিটা পার্ট বাই পার্ট কীভাবে পরিচর্যা করতে হয়। এবং এত সুন্দর যার মানসিকতা, যার মন,
এবং সব সময় একটা বার্তাই কিন্তু উনি দিচ্ছেন যে ফল খান, সবজি বেশি করে রাখুন পাতে। তো সুতরাং আহার সম্পূর্ণ তখনই করতে হয়, তখনই মন ভালো হয় যখন আপনি সবুজের পাশে থাকবেন এবং যখন আপনারা সেই আহার করবেন যেটা নিরামিষ। তো সুতরাং তখনই কিন্তু মন ভালো থাকে। আর মন ভালো করার জন্য অতি অবশ্যই কিন্তু গ্রিন রুম চ্যানেলে আজ তুলে ধরা হলো কুসুমকড়ি নার্সারিতে আসুন, বিভিন্ন ধরনের ফলের সম্ভার এবং সঠিক একটা গাইডলাইন পাওয়ার জন্য অতি অবশ্যই স্যারের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো, অতি অবশ্যই আসুন। আর যদি সরকারের কথা বলতেই হয় যে এই সরকারের ওপর আস্থা রাখুন, অবশ্যই দিন পাল্টাবে এবং পালা বদল তো ঘটেইছে, সাধারণ মানুষের পাশে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তো সুতরাং ততক্ষণ গ্রিন রুম চ্যানেলে অতি অবশ্যই চোখ রাখতে ভুলবেন না। নতুন নতুন অনুষ্ঠান আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সজাগ থাকুন, ভারতীয় জনতা পার্টির সাথে থাকুন, নার্সারির সাথে থাকুন, গাছের সাথে থাকুন। নমস্কার।